ষড়যন্ত্র মোকাবেলায় দল মত ধর্ম নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, জনগণকে শান্ত থাকার আহ্বান। নির্বাচনে অংশ নেওয়ার বাধা কাটল বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলায় খালাস, আরও 2 মামলায় তারেক রহমানকে অব্যাহতি। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে উচ্চ আদালতে বিক্ষোভ করেছেন বিএনপির আইনজীবীরা। আলাদা কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরা। এদিকে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। বৃহস্পতিবারের মধ্যে সরকারের অবস্থান জানাতে বলেছেন আদালত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ উচ্চ আদালত প্রাঙ্গণে। বিএনপির আইনজীবী সহ আলাদাভাবে কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরা। ফোরামের নেতারা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন ইসকনে ভর করেছে। ইসকন আসলে স্বৈরাচারের পলাতক স্বৈরাচারের লোকজন নামতে পারছে না, এখন তারা ইসকনের উপর নির্ভর করছে বাংলার রাজনীতি আবার আসার জন্য। বাংলাদেশের মানুষকে মৌলবাদী বানাবার কোন অবস্থাতে চেষ্টা করবেন না। তাই সরকারকে বলছে এই ইসকনকে বাতিল করেন। এখানে ইসকন নামে কোন সংগঠন বাস্তবায়ন করতে পারবে না। মোদি সরকার হাসিনাকে ব্যবহার করে শুভেন্দু সরকারকে কলকাতায় রেখে আর এইদিকে ইসকনকে মাঠে নামিয়েছে। এই যে যুগসূত্র বাংলাদেশের মানুষ বুঝে গেছে। কর্মসূচি শেষে আইনজীবীরা হত্যার শিকার সাইফুলের গায়েবানা জানাজা পড়েন। এর আগে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। নির্দেশনা চাওয়া হয় চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির। কোর্টে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা তা পর্যালোচনা করবে সরকার। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। বৃহস্পতিবার ইসকন নিষিদ্ধের বিষয়টি ফের উঠবে উচ্চ আদালতে। অবস্থান স্পষ্ট করবে রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোনো বিকল্প নেই। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনা যায় মির্জা ফখরুলের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় চট্টগ্রাম প্রসঙ্গ ও নির্বাচনী রোডম্যাপ সহ নানা বিষয়ে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয় প্রধান উপদেষ্টাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভাজন যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে সরকারকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান জানান দলটির মহাসচিব। বিগত সময়ের সব নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। আমরা এই বিষয়ে যা যা করার দরকার
আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি। চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় এই পর্যন্ত ফুটেজ দেখে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হামলার অভিযোগে আরও ২১ জন গ্রেফতার হয়েছে বলেও জানান প্রেস সচিব। ২১ জনকে অ্যারেস্ট করা হয়েছে ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ চাইলে সহায়তা করবে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আইসিসির জ্যেষ্ঠ আইনজীবী জানান, গত ৪ বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ পাওয়ায় মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই ট্রাইব্যুনালে বিচার হবে বিগত সরকারের প্রভাবশালী অন্তত ৪৫ মন্ত্রী এমপির। এরই মধ্যে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক অপরাধ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানালেন, বাংলাদেশ চাইলে বিচারিক প্রক্রিয়ায় সহায়তা দেবেন তারা। Of course, with that kind of cooperation, if Bangladesh were to ask for support, the Office of the Prosecutor would be more than happy to oblige. সফররত আইসিসির প্রতিনিধি দলে আছেন প্রধান কৌশলী করিম এ খানও। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মূলত মিয়ানমারের জান্তা সরকারের প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানাতে। আইনজীবীরা জানান, গত ৪ বছর ধরে করা তদন্তে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ পাওয়ায় গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তারা। There are reasonable grounds to believe that Senior General and Acting President Min Aung Hlaing, Commander-in-Chief of the Myanmar Defense Services, bears criminal responsibility for the crimes against humanity of deportation and persecution of the Rohingya committed in Myanmar and in part in Bangladesh. গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আগামী ৬ মাসের মধ্যে সিদ্ধান্ত দেবেন আইসিসির বিচারক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাসের মধ্য দিয়ে নির্বাচনের অংশ নেওয়ার বাধা কাটল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকেও খালাস পেয়েছেন বেগম জিয়া। এছাড়া কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় খালাস দেওয়া হয়েছে তারেক রহমানকে। ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত। রায়ে জেল ছাড়াও বেগম জিয়াকে জরিমানা করা হয় ১০ লাখ টাকা। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি চেয়ারপারসন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল শুনানির উদ্যোগ নেয় তার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। দুদক আইনজীবীও বলছেন, দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি সাক্ষ্য প্রমাণে। এই টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। তিনি ভাতও খেয়ে যেতে পারেন নাই। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৩ এই আদেশ দেন। তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারে। এছাড়া কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বায়োমেট্রিক ডেটা দিয়েছেন। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডেন। ঢাকায় মার্কিন দূতাবাসে প্রবেশ করছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। দুপুর প্রায় ২:৩০টার দিকে হঠাৎ দূতাবাসে বিএনপি নেত্রীর আগমনে আলোচনায় আসে বিষয়টি।
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দীর্ঘ সময় পর দূতাবাসে গেলেন বেগম খালেদা জিয়া। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে দিলেন বায়োমেট্রিক ডেটা। প্রায় 40 মিনিট সেখানে অবস্থান করেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন। বিকেল 3টার পর বিএনপি নেত্রীর গাড়িবহর বারিধারা থেকে গুলশানের বাসভবনের দিকে যায়। এর আগে গত 8 নভেম্বর যুক্তরাজ্যের ভিসা নিয়েছেন বিএনপি নেত্রী। দেশটির একটি হাসপাতালে তার চিকিৎসার কথা রয়েছে, তবে প্রয়োজনে তাকে আমেরিকায় যেতে হতে পারে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকরা। কথা রয়েছে তার লিভার প্রতিস্থাপনের। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার চিন্তা করা সহজ, বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। সকালে জাতীয় সংসদ ভবনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংলাপে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত বলে মত দেন তিনি। নির্বাচন ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে আলোচনার আয়োজন কমিশনের। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই আয়োজনে অংশ নেন আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। প্রথমবার সংসদ ভবনে সংলাপের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত অনেকে। আমি ক্লাস 3 পর্যন্ত বেঞ্চে বসতে পারিনি, আর আজকে আমি সংসদ ভবনে এখানে একটা ক্যাবিনেটে এসে বসছি। এটাও একটা আমার সৌভাগ্যের ব্যাপার। আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন, ভোটের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি জানান প্রতিনিধিরা। ভোটার তালিকায় পুরুষ, নারী এবং অন্যান্য যে অপশনটা এটা নিশ্চিত করা, তরুণ ভোটার বা প্রথমবার ভোটারদের অন্তর্ভুক্তি বাড়ানো। আদিবাসীকে আমরা সত্যিকার অর্থে তাদের ভোটের অধিকার আছে, তারা রাষ্ট্র চালাতে পারে বা তারা সিদ্ধান্ত দিতে পারে, এইটা আমরা আসলে মনে প্রাণে বিশ্বাস করি কিনা। ভোটের পরেও নির্যাতনগুলো যেগুলো হয় সেগুলো নারীদের উপরেই বেশি হয়। সমতলে আমরা এত পিছিয়ে আছি, আমাদের কোনো প্রতিনিধি নাই, আমাদের কোনো মন্ত্রণালয় নাই, আমাদের কোনো এমপি নাই। সেগুলো কিভাবে আমরা পেতে পারি আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য? পার্বত্য অঞ্চলের লোকজন আসলে ভোটার এন্ড সিভিক এডুকেশনটা কি আমরা আসলে উই ডোন্ট নো। আমরা এই বিষয়ে আসলে মূল সচেতন না। দাবি ওঠে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দিলেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্য রাখতে হবে, এটা বলা খুব সহজ। সব সরাসরি নির্বাচন করা হবে, এটাও বলা খুব সহজ, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করে এটাকে কার্যকর করা কিন্তু এত সহজ কাজ না। সব ধরনের বৈষম্য নিরসনের জন্য সংস্কার কমিশন কাজ করছে বলে জানান বদিউল আলম মজুমদার। আমরা এক পরিবারের সদস্য এবং এর মধ্যে কোনো বিভাজন হওয়া সঠিক নয়। আমরা যদি সবাই আমাদের দায়িত্ব পালন করি এবং একই সাথে সুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, আমি নিশ্চিত আমাদের এগুলোর বিহিত হবে। এ সময় এনআইডি কার্ডের নামের ভুল সংশোধনের দাবিও জানান আলোচকরা। আমার নাম একটা, মানে আমার আইডি কার্ডের নাম একটা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শ্রমিক অসন্তোষ দূর করতে আরও কিছু সময় প্রয়োজন জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন, সংকট সমাধানে প্রয়োজনে সর্বোচ্চ ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। এদিকে পোশাক শ্রমিকদের ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার কথা জানালেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা। ঢাকায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মশালায় উপদেষ্টা বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। শ্রমিকদের যেটা ন্যায্য দাবি সেটা আমি চেষ্টা করবো যাতে আমরা আর্ন করতে পারি, সেটা মালিক পক্ষ থেকে হোক, সরকারের তরফ থেকে হোক, অথবা যেখান থেকে হোক। শ্রমিকদের সংকট সমাধানে সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার প্রস্তুতি রয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা জানান, অসন্তোষ দূর করতে কিছুটা সময় প্রয়োজন। গিভ আস টাইম, আমরা আপনাদের থেকে শোষণ করার জন্য নয়, অ্যাটলিস্ট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আমি আপনাদের সাথে আপনাদের সমস্যা আমি যদি পারি সলভ করবো, না হলে শুনবো। সেটার জন্য আমার যদি দরকার হয়
I can risk my life and go and talk to you sitting there on the street. এদিকে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান 10 লাখ পোশাক শ্রমিক ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য পাবে। টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনারা করেন 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারছি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য ইস্যু দাও, তখন হয়তো আমরা দেখবো ওটা। এ সময় পণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের ব্যবধান কমার পাশাপাশি নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে বলেও দাবি করেন উপদেষ্টা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লোকসানে পুঁজিবাজারে তালিকাভুক্ত 9টি ব্যাংক। ব্যাংক খাতে বিনিয়োগ নিরাপদ মনে করলেও শেয়ার কিনে ক্ষতির মুখে পড়ছেন অনেকে। পুঁজির যোগান দেয়া প্রতিষ্ঠান আইসিবির চেয়ারম্যান বলছেন, গত 1.5 দশকে ব্যাংক খাতের সীমাহীন দুর্নীতি এর প্রধান কারণ। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। তারল্য সংকটে গ্রাহকরা যে কেবল নগদ উত্তোলনের ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছে তা নয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ার কিনছেন যারা, অনেকদিন ধরেই লোকসানি হিসাবের চাপে ভালো নেই তারাও। চলতি বছরের জুলাই সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে লোকসানে পড়েছে 9টি ব্যাংক। বিশ্বজুড়ে ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহ থাকলেও ঢাকার পুঁজিবাজারে অনেক ব্যাংকেরই শেয়ারের দর ফেস ভ্যালুর নিচে। এই যেমন খেলাপি ঋণে জর্জরিত ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম জানুয়ারি মাসে 8 টাকার বেশি থাকলেও অক্টোবরে নেমেছে 5.5 টাকায়। এরা নিজেদের লোক দিয়া বোর্ড সাজাইছে, বোর্ড অফ ডাইরেক্টরস, আবার ফিকটিসাস কোম্পানি গঠন করছে পিস অনুযায়ী। ওই বোর্ডের মাধ্যমে কায়দা করি ঋণ নিচ্ছে সমানে, যে ঋণ কখনো আর ফেরত আসে নাই। তো ডিপোজিটার্স মানি তারা যদি সাইনবোর্ড একটা টাঙ্গিয়ে বোর্ডটাকে ব্যবহার করে কোম্পানিগুলো ফেক ব্যবসার নামে টাকা পয়সা নিয়ে যায়, এটা তো হচ্ছে লুণ্ঠন চা আর কি। এদিকে লাভে থাকা শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকও গেল প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে 3 টাকা 91 পয়সা। আর এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ইসলামী ইউনিয়ন, সোশ্যাল ইসলামী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরও লোকসানের ধারা অব্যাহত আছে। লোকসানের তালিকায় নতুন করে যোগ হয়েছে ব্যাংক এশিয়া এবং আল আরাফা ইসলামী ব্যাংক। আগে আমরা কখনো বলি নাই এটা ভালো ব্যাংক ওটা খারাপ ব্যাংক। ব্যাংক ইজ ওকে, সেফ, এভরিওয়ান ফেল্ট সেফ উইথ দ্য ডিপোজিটস। এখন আর সেফ অনুভব করে না। খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, খেলাপি ঋণ ও কারসাজিকারীরা যতদিন ধরাছোঁয়ার বাইরে থাকবে ততদিন অন্য কোনো উদ্যোগী স্বস্তি দিতে পারবে না বিনিয়োগকারীদের। আইনের শাসন যত বেশি পরিপালিত হবে, আমরা মনে করি তত বেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গভর্নেন্স অনেক বেশি এনশিওর হবে। আমরা মনে করি যে এর মাধ্যমে পুঁজিবাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন অনেক বেশি নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং তার মাধ্যমে আগামীতে আমরা একটা স্বচ্ছ পুঁজিবাজার দেখতে পারব বলে আমাদের প্রত্যাশা। পুঁজিবাজারে ব্যাংক খাতকে চাঙ্গা করতে বিদেশি ব্যাংক তালিকাভুক্তর উপর জোর দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিন পেলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 14 আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে নামঞ্জুর করেন বিচারক। 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। বগুড়ায় গৃহবধূ উম্মে সালমা হত্যা মামলায় জামিন পেয়েছেন ছেলে সাদ বিন আজিজুর রহমান। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ শাহজাহান কবির তার জামিন মঞ্জুর করেন। গত 10 নভেম্বর দুপচাচিয়ায় নিজ বাড়িতে হত্যার পর উম্মে সালমার মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে খুনিরা। পরদিন তার ছোট ছেলে সাদকে আটক করে র্যাব। 15 নভেম্বর নিহতের বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার 2 সহযোগী মুসলিম ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ সেটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। কেমন আছে ধলেশ্বরী? এবছর পানিতে দূষণের মাত্রাই বা কত?
এ প্রশ্নের উত্তর জানতে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন বিভাগে যোগাযোগ করেও মেলেনি তথ্য। জানানো হয় তথ্য নিতে গুনতে হবে ৮ থেকে 18,000 টাকা। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বায়নের এ যুগে তথ্য বিভ্রাট করে সহজ একটি বিষয়কে কঠিন করে তুলেছে অধিদপ্তর। ধলেশ্বরী নদী নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিজামউদ্দিন ও শেখ নাহিদ। আমরা একটা রিপোর্ট খুঁজছি, পরিবেশ অধিদপ্তরের এ দরজা থেকে ও দরজা। কিসের রিপোর্ট? তার জন্য যেতে হবে সাভারের হেমায়েতপুরে। তবে 2017-তে চামড়া শিল্প এখানে স্থানান্তরিত হওয়ার পর দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা একটু কমে যাবো না, তখন আর এই মাছ খাওয়ার দোকান নাই। যেমন কেরাসিনের গন্ধ হইতেছে মাছটার তেনে, ওইটা ফাঁক করলে তরকারি শুধু ঢালাই গঙ্গা। এবছরে দূষণের পরিমাণ কত তা জানতেই শিল্পনগরীর দায়িত্বশীলদের কাছে ফোন দেই আমরা। পানির মান কত আছে এটা নিয়ে কোনো তথ্য কি আছে? না, এটা আমাদের কাছে নাই, এটা পরিবেশের কাছে আছে। 2024 সালের নদীর পানির সবশেষ মান জানতে এবার পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে চোখ সময় সংবাদের। অনেকক্ষণ খোঁজার পরেও ধলেশ্বরী নিয়ে কোনো তথ্য পেলাম না ওয়েবসাইটে, তাই এবার সশরীরে যেতে চাই পরিবেশ অধিদপ্তরে। অধিদপ্তরে গিয়ে আরেক গোলক ধাঁধায় আমরা। দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাকে ফোন দিলে তিনি পাঠালেন অধিদপ্তরের গবেষণাগারে। বিভাগের প্রধান তখনও অনুপস্থিত। সেখান থেকে পাঠানো হলো সিনিয়র কেমিস্টের কাছে, তবে তিনিও পানির মান জানাতে সম্মত হলেন না। এবার আমাদের তারা পাঠালেন প্রাকৃতিক সম্পদ শাখায়। সেখানে যেতেই কর্মকর্তারা পড়লেন আকাশ থেকে, জানালেন এমন কোনো তথ্যই নেই তাদের কাছে। আবারও ঘুরে আমাদের গন্তব্য গবেষণাগার। সেখানে এবার হুকুম হলো অপেক্ষার। 4 ঘন্টা অপেক্ষার পর আমরা আবার গবেষণাগারে। ততক্ষণে এসেছেন গবেষণাগারের প্রধান। এবার আবার নতুন চমক। সকাল 10টা থেকে ঘুরে এখন ঘড়িতে সময় বিকেল 4টা। পুরো একদিন ঘুরেও ধলেশ্বরী নদীর পানির মান কেমন সেটা আমরা জানতে পারিনি। সরকারি নথি নিয়ে গোপনীয়তা থাকবেই, তবে একটি নদীর পানির মান কেমন আছে সেটা নিয়ে এতটা রাগঢাক কিসের? এই ডেটা সংগ্রহের লাভটা কি, আর এই সংগ্রহ করছেন কার টাকা দিয়ে, কার স্বার্থে এগুলি আপনারা জমা রাখবেন? এই তথ্য তো কোনো জাতীয় নিরাপত্তা জড়িত শঙ্কা তৈরি করবে এরকম কোনো তথ্য না। সনাতনী পদ্ধতি নয়, ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দেয়া এখন সময়ের দাবি বলেও মত বিশেষজ্ঞের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। অভিবাসীদের জন্য সম্ভাবনার দেশ মাল্টা। শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার কয়েক হাজার বাংলাদেশির বসবাস ইউরোপের ছোট এই দ্বীপরাষ্ট্রে। এ সময় অনেকে মাল্টা আসার সুযোগ পেলেও নানা কারণে বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়েছে মাল্টা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। মাত্র ৩১৬ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে দক্ষিণ ইউরোপের সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র মাল্টা। আকারে বিশ্বের 10ম ছোট এই দেশটি ভৌগোলিক অবস্থানের পাশাপাশি নানা কারণেই ইউরোপে গুরুত্বপূর্ণ। একসময় প্রতিবেশী দেশ লিবিয়া বা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসনের অন্যতম রুট হলেও সম্প্রতি কড়াকড়িতে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সে পরিস্থিতি। প্রায় 5.5 লাখ জনসংখ্যার দেশটির বিভিন্ন খাতে কাজ করছেন উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী। শিক্ষার্থী, ব্যবসায়ী বা বিভিন্ন পেশায় কয়েক হাজার বাংলাদেশি আছেন মাল্টায়। একসময় স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসায় অনেক বাংলাদেশি এসেছেন, তবে তাদের অনেকে অন্য দেশে স্থায়ীভাবে চলে যাওয়ায় বাংলাদেশিদের ভিসা দেয়া অনেকটা কমিয়েছে দেশটি। আমি স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে আসছি, 1 মাস হলো। যারা পড়াশোনার জন্য এখানে স্টাডির জন্য চুজ করতে অবশ্যই আসবেন, দেন স্টাডি কমপ্লিট করে দেন আদারওয়াইজ যেখানে খুশি যেতে পারেন। আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে মাল্টায় আসা শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে মাল্টাতেই স্থায়ী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। বাংলাদেশের থেকে যখন স্টুডেন্ট আসতো, স্টুডেন্ট ঠিক মতো পড়ালেখা করতো না, ওরা কি করতো বিভিন্ন দেশে চলে যেত। যখন ওরা দেখছে যে এতগুলা লোক ঢুকছে, এতগুলা লোককে এখন ওদের এখানে নাই, তখন যাইয়া ওই কারণেই ভিসা বন্ধ করা দেওয়া হয়েছে। বিভিন্ন খাতে এখনো দক্ষ জনশক্তির প্রয়োজন মাল্টার, তবে দালালদের প্রতারণার ফাঁদে পা না দিয়ে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ প্রবাসীদের। ইউরোপের অনেক দেশ যখন বাংলাদেশিদের ভিসাই দিচ্ছে না, সেখানে কম সংখ্যক হলেও
শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে মাল্টা। তবে মাল্টায় আসা প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে অন্য কোনো দেশে পাড়ি না জমিয়ে মাল্টায় দায়িত্বশীল ভূমিকা রাখলে মাল্টা হতে পারে ইউরোপে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সম্ভাবনার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মাল্টা। সংযুক্ত আরব আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি খাবারের পরিচিতি। পাল্লা দিয়ে বাড়ছে রেস্টুরেন্টের সংখ্যাও। রন্ধন শিল্পীরা শুধু দেশীয় খাবার নয়, বিদেশি ঐতিহ্যবাহী খাবারের ওপরও নিজেদের দক্ষতায় বৈচিত্র্য নিয়ে এসেছে। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। বাহারি বাংলাদেশি খাবারের চাহিদা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি খাবার জনপ্রিয়তা পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্যে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি এসব খাবার জনপ্রিয়তা পাচ্ছে বিদেশিদের কাছেও। তাই তরুণ উদ্যোক্তারা রেস্টুরেন্ট ব্যবসাকে পরিণত করছে লাভজনক ব্যবসায়। অনেকে আবার উৎসাহিত হচ্ছেন দেশীয় খাবারের ব্র্যান্ডিংয়ে। মাটির পাত্রে খাবার পরিবেশন করে অনেকে ফুটিয়ে তুলছেন দেশীয় ঐতিহ্যকে। প্রায় সময় আসে, খাওয়া একদম সুস্বাদু উন্নত মানের। যখন থেকে এটা উদ্বোধন করছে তখন থেকে আমি এখানে খাই। মাটির পাত্রে একটা চা দেয়, এটা আলাদা একটা ডিফারেন্স অনুভূতি। দাদাদের আমলে নাকি মানে এরকম মাটির হাঁড়িতে খাইছে। ওনারা কেউ মাটন পছন্দ করে, কেউ বিফ পছন্দ করে, সেজন্য আমরা দুই অপশন রাখছি। বাংলাদেশি খাবারের স্বাদ নিতে বিদেশিরা ছুটে আসছেন রেস্টুরেন্টগুলোতে। খানা সব কুছ বহুত বড়িয়া है, টেস্ট भी बहुत अच्छा है। সংশ্লিষ্টরা জানান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জন্য অন্যতম ব্যবসায়িক স্থান হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে ছুটে আসা শৌখিন উদ্যোক্তারা রেস্টুরেন্ট ব্যবসাকে প্রাধান্য দিচ্ছেন। খাবারের সর্বোচ্চ মান বজায় রাখতে পারলে রেস্টুরেন্ট ব্যবসা থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে বলে মনে করেন উদ্যোক্তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব পেল মালদ্বীপ। পর্তুগালের মেরিডা আয়োজিত 31তম WTA এই পুরস্কার গ্রহণ করেন দেশটির পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল। অবিশ্বাস্য এ অর্জন মালদ্বীপের অতুলনীয় সৌন্দর্য, উষ্ণ আতিথেয়তা এবং টেকসই পর্যটনের প্রতিশ্রুতির প্রমাণ বলে জানান সংশ্লিষ্টরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। সূর্যাস্তের পর ঢেউয়ের তালে জ্বলজ্বল করতে থাকে মালদ্বীপের সমুদ্র সৈকত, আর সমুদ্রের পানি থেকে ছড়ায় অদ্ভুত আলো। এজন্যই সারা পৃথিবীর ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের এক দেশ হয়ে উঠেছে মালদ্বীপ। এবার পঞ্চমবারের মতো বিশ্বের মর্যাদাপূর্ণ গন্তব্যস্থলের স্বীকৃতি পেল দেশটি। বিশ্ব ভ্রমণ ও পর্যটন শিল্প সংস্থা WTA আয়োজিত 31তম ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডের এবারের আসর বসে পর্তুগালের মেরিডায়। দুবাই, গ্রিস, স্পেন, ইন্দোনেশিয়া সহ অংশ নেয় 19টি দেশ। মালদ্বীপের এই অর্জন উষ্ণ আতিথেয়তা এবং টেকসই পর্যটনের প্রতিশ্রুতির প্রমাণ বলে জানান সংশ্লিষ্টরা। মালদ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য, মালদ্বীপের যে আবহাওয়া, মালদ্বীপের যে সোশ্যাল সিকিউরিটি যারা পর্যটকদের দিয়ে থাকে, আমার জানা মতে এটা অভাবনীয় এবং এই অর্জনটা তাদের রোমাঞ্চকর একটা অর্জন। প্রভাবশালী দেশগুলো আছে যারা ট্যুরিজমের ক্ষেত্রে আগানো, তাদের সাথে কম্পিটিশন করেও একটা ওয়ার্ল্ড লিডিং ডেস্টিনেশন প্রথম সারিতে আছে। সেটা তাদের জন্য, সেটা মালদ্বীপের জনগণ এমনকি মালদ্বীপের গভর্নমেন্টের জন্য একটা গর্বের বিষয়। ট্রাভেল অ্যাওয়ার্ডের আসরে সবুজ গন্তব্য এবং সেরা সি প্লেন অপারেটরের খেতাবও জিতেছে মালদ্বীপ। সময় সংবাদ, মালদ্বীপ। জার্মানিতে শরীয়তপুর জেলার বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ, ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী বার্লিনের এক রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনার শুরুতে কোরআন তেলাওয়াতের জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন অতিথিরা। বলেন, ক্ষমতা হারিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ সময় সবাইকে সজাগ থাকতে হবে, নইলে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাবে। সভা শেষে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র জনতার অভ্যুত্থান নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আমাদের জার্মান বিএনপির ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি উনি বলে গেছেন, ভোটের মাধ্যমে, সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচন। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং ষড়যন্ত্র মোকাবেলায় দল মত ধর্ম নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, জনগণকে শান্ত থাকার আহ্বান।
এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।